এই ঘটনাটি ২০১২ এর এক শীতের রাতের, ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরু। আমি তখন এক আইএসপির কল সেন্টারে চাকরি করি। ঘুম থেকে উঠতে উঠতে দুপুর হয়ে যায়, তাই বিকেল ৫টা থেকে রাত ১টার শিফটের কমন পাপি আমি। অন্যান্য দিনের মতো সেদিনও বাসার সামনে যখন অফিসের গাড়ি নামিয়ে দিয়ে গেল, রাত তখন ১টা ৫০। আমার নানা নানি ছিলেন হার্টের রুগী। রাতের বেলা বিন্দুমাত্র আওয়াজ করা নিষেধ। প্রায় বিড়ালের মতো নিঃশব্দে নিচতলার কলাস্পিবল গেট খুলে ৪তলায় উঠে গেলাম আমার চিলেকোঠায়। রাত ২টা, অনেকের জন্য মাঝরাত, আর আমার বেলায় রাতের শুরু। গাড়ি থেকে নেমেই খেয়াল করেছিলাম, উল্টানো রূপার থালার মতো জকজকে একটা চাঁদ আকাশে জড়িয়ে। একটা গোল্ডলিফের মাথায় আগুন জ্বালাতে জ্বালাতে ছাদে এসে দাঁড়ালাম। বাসার পাশেই আশিয়ান সিটির বিশাল বালির মাঠ চাঁদের আলোতে চকচক করছে, আর সাথে বোনাস হিসেবে এলোমেলো উত্তরে হাওয়া। এমন রাতেই বুঝি মানুষ ফেসবুকে পোস্ট দেয়, লাইফ ইজ বিউটিফুল। নিজের মধ্যে এতটাই ডুবে ছিলাম, হুঁশ ফিরল আঙুলে সিগারেটের ছেঁকায়। ঘুরে পা বাড়ালাম রুমে যাবার জন্য। জমাট অন্ধকার, সাবধানে দুপা ফেলে সামনে তাকালাম দরজার দিকে, আর জমে গেলাম বরফের মতো। জীবনে ভয় পেয়েছি প্রচুর, লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনেও দেখেছি আমার মাথা থাকে পরিষ্কার। সব সময় দেখে এসেছি মারাত্মক সিচুয়েশনগুলোতে কিংবা অকল্পনীয় প্রেসারের মধ্যে দেয়ালে পিঠ ঠেকে গেলে কিভাবে যেন আমার ভিতরের ভয়টা বেমালুম উবে যায়। সে সময়কার নেয়ার ডিসিশনগুলো সব দিক থেকেই বেস্ট হয়, কিন্তু এবার উল্টো কাহিনী। শরীরের সাথে সাথে মাথাও জমে গেছে সামনের দৃশ্য দেখে। আমি জানি আমার চোখে প্রবলেম আছে। চোখের চশমা আজ ১১ বছর ধরে সেই প্রবলেমের সাক্ষী দিয়ে আসছে। কেউ যখন বলে, নয়ন তুমি ভুল দেখেছ, আমি মৃদু হেসে প্রতিবারই বলেছি, মানুষ মাত্রই ভুল। কিন্তু সেদিন রাতে যা দেখেছিলাম তা একদম শতভাগ সঠিক দেখেছিলাম। চাঁদের আলো আর দরজার ফাঁক চুইয়ে আসা আলোতে একদম পরিষ্কার দেখেছিলাম। কি দেখেছিলাম এইটা শুরু করার আগেও অনেকক্ষণ ভেবেছি কিভাবে বর্ণনা করা যায় জিনিসটা কে। আচ্ছা, বর্ণনা দেওয়ার আগে একটু অন্য কথা বলে নেই। আমার জন্ম কুমিল্লা সিএমএইচে। আমার বয়স যখন ১১ মাস, তখন চারপাশে ম্যালেরিয়ার প্রকোপ দেখা দেওয়ায় বাবা আমাকে আর মাকে কাছে দিয়ে যান। সেই থেকে আমি ঢাকাতেই, এয়ারপোর্টের কাছাকাছি এই জায়গাতেই আমার নাড়ি পোতা। অন্ধকার আমার কাছে অপরিচিত নয়, কিন্তু কখনো স্বাচ্ছন্দ্যবোধও করিনি আধারে। ভূত প্রেত এগুলি সম্পর্কে বরাবরই আমার মনোভাব ছিল এমন যে কখনো হেসে উড়িয়ে দেইনি, কিন্তু এগুলির অস্তিত্ব আছে তার পক্ষে সাফাইও গাইনি। বন্ধুদের প্রশ্নের জবাবে হাসি মুখে বলে এসেছি, ভূত পেতনি থাকলে আছে, না থাকলে নাই। না থাকলে তো কথাই নাই, কেস ডিসমিস। থাকলে যেন আমার সামনে না পড়ে, আমার হার্ট দুর্বল। সেদিন আমার প্রশ্নের জবাব আমি পেয়েছিলাম। জিনিসটা কি ছিল আমার কোনো আইডিয়া নেই। হয়তো মুসল্লিদের ভাষায় কোনো দুষ্ট জিন, হয়তো ছোটবেলার মামতো ভূত, স্কন্ডকাটা, কিংবা অতৃপ্ত কোনো আত্মা। লম্বায় আমার থেকে হাতখানেক উঁচু হবে। চাঁদের আলোতে সাদা কাফনের কাপড়ে মোড়া অবয়ব বোঝা যাচ্ছে পরিষ্কার। আগাগোড়া মোড়া, মনে হচ্ছে মাত্রই গোসল শেষে পরিয়ে দেওয়া হয়েছে কাফনখানা। মাথার পিছনের চুল জীবনে প্রথমবারের মতো সরসর করে দাঁড়িয়ে গেছে আমার। আমি আমার অবিশ্বাস ভরা দুচোখ নিয়ে তাকিয়ে আছি। মাথা কোনো দিকে কাজ করছে বললে ভুল বলা হবে। তখন আমার চিন্তা ভাবনার ৮০ ভাগ হচ্ছে ভয়, বাকি ২০ ভাগ মিশ্রিত মৃত্যু চিন্তা আর রাজ্যের প্রশ্ন, আর কোনো একটা, যে কোনো একটা দোয়াদুরুদ মনে করার আপ্রাণ চেষ্টা।
আর 10টা জুম্মা মুসলিমের মতোই গোটা 20 সূরা তো আমার মুখস্থ। নামাজের মধ্যে অটো চলে আসে, মনে করার জন্য বিন্দুমাত্র চেষ্টার প্রয়োজন কখনো হয়নি। কিন্তু সেদিন কোনো সূরা তো দূরে থাক, সূরার নাম এমনকি এক আরবি হরফও মনে করতে পারিনি। মাথার ভিতরে খালি চিন্তার রেলগাড়ি। এটা কি? ওহ আল্লাহ, এটা কি? কি করমু এখন? আমি কি করমু? ছাদ থেকে লাফ দিব? পূর্ব পাশের বিল্ডিং তো দোতলা, চোখ বন্ধ কইরা লাফ দিলে বেশি হইলে হাত পা ভাঙবো। মনে মনে ভাবছি এটা এখনো যায় না কেন। মুখ দিয়ে একটা শব্দ বাইর করতে পারিনি, একটা শব্দও না। হঠাৎ মনে হলো জিনিসটা ভাসতে ভাসতে আমার দিকে আসছে। ওইটার নিচের দিকে একবারও খেয়াল করার কথা মনে হয়নি। মন্ত্রমুগ্ধের মতো মাথার দিকে তাকিয়েছিলাম। পরিষ্কার মনে হলো আবার অবয়বটা আমার দিকে আসছে। তখন আল্লাগো বলে আকাশ বাতাস ফাটিয়ে একটা চিৎকার দিতে চাইছিলাম, কিন্তু বাস্তবে গগু কিসিমের একটা আওয়াজ কইরা জ্ঞান হারিয়েছিলাম। জ্ঞান ফিরার পরে একবার চোখ খুলে গাঢ় অন্ধকার দেখে আবার চোখ বন্ধ করে ফেলেছি ভয়ে। মাথার বাম পাশে টনটন করছে ব্যথায়। বুকের মধ্যে ব্রাজিলিয়ান সাম্বা আর ইন্ডিয়ান ঢোলের যুগলবন্দি। একটা বড় শ্বাস নিয়ে ডিসিশন নিলাম, চোখ খোলা যাবে না, যাই হোক না কেন চোখ খোলা যাবে না। বাম হাতটা শরীরের নিচে চাপা পড়ে আছে। ইঞ্চি দুয়েক নাড়িয়ে টের পেলাম পকেটে সিগারেটের প্যাকেট জায়গা মতোই আছে। বর্ষা আরো বাড়লো, বর্ষা ম্যাচের উপস্থিতি। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ঝুম বৃষ্টির মাঝেও চলন্ত রিকশায় বসে সিগারেট জ্বালাতে পারি। কিন্তু সেদিন যেন অনন্তকাল পার হবার পর নাকে আসলো বারুদ পোড়া গন্ধ। অনুমানে একটু নাড়ানোর পরে ফুসফুসে ঢুকলো নিকোটিন। খুশিতে বোধহয় হক হক করে কেসে উঠলাম। মাথা ঠান্ডা হচ্ছে এখন, লজিক ক্লিয়ার। আয়াতুল কুরসিও মনে পড়ে গেছে। মনে মনে 2বার পড়ার পরে একটু সাহস আসার পরে একবার একটু জোরে জোরে পড়লাম। সিগারেটে আরেকটা টান দিয়ে ঠিক করলাম এইবার আমি উঠবো। প্রথমে ম্যাচের একটা কাঠি জ্বালিয়ে ওই জিনিসটা যেদিকে ছিল সেদিকে একবার তাকাবো। যদি এখনো ওখানে থাকে তাহলে 2 কদম দৌড়ে পূর্ব পাশের ছাদে লাফ দিব, আর না থাকলে দৌড় দিব ঘর বরাবর। হাতে সিগারেটের আগুন আছে, তারপরও ম্যাচ জ্বালাবো। চান্স নেওয়ার কোনো মানে হয় না। ম্যাচ জ্বালানো, চোখ খোলা, হুড়মুড়িয়ে উঠে ঘরে ঢুকে দরজা লাগানো, সব মিলে সময় লেগেছে 5 সেকেন্ড। ট্রাস্ট মি, অনলি 5 সেকেন্ড। ঘড়ি দেখি টেবিলে রাখা আমার মোবাইল ঘুরছে ভয়ের চোটে। আবার জ্ঞান হারানোর আগেই মনে পড়লো ভাইব্রেশন মোড নামে একটা জিনিস আছে। রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে একগাদা হুমকি ধামকি, গালি, প্রশ্ন, হজবরল। আরো 2টা সিগারেট খেয়ে আর অনেক অনেক তুতলা প্রিয়াকে পুরো ব্যাপারটা বলার পরে সে যখন ম্যাক স্বরে বলল, আর কত মিছা কথা বলবি তুই, ঢাকার ছেলেদেরকে খুব ভালো মতো চিনি আমি। অন্য ফোন দিয়ে অন্য কার সাথে কথা বলতেছিলে সেটা বলো। তখন মনের দুঃখে তব্দ খেয়ে গিয়েছিলাম। নিজের গার্লফ্রেন্ডকে যদি বিশ্বাস না করতে পারলাম তাহলে অন্য কাউকে বিশ্বাস করাবো কি করে? আজান দেয়ার আগ পর্যন্ত কত কিছুর কসম খেতে হয়েছে, কত হাজার শব্দ খরচ করতে হয়েছে সেটা খালি আমি জানি। সেই গল্প আমার কাছেই থাক, আপনাদের উপর কোনো প্রেশার নেই। চাইলে বিশ্বাস করেন, নাইলে না, আমার কিছু যায় আসে না। তবে এই ঘটনাটি আমার জীবনে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা।